নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত। আজ আবার চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়তে। আজকে একটু অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অলরেডি সবাই জেনে গেছেন যে আইসিসি টি-20 টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে এক প্রকার ভাবে বাদ দিয়ে সেখানে স্কটল্যান্ডকে নিয়ে আসা হয়েছে। এবং আজ যখন আমি ভিডিওটি করছি অলরেডি জেনে গেছি ক্রিক ইনফো মাধ্যমে এবং অন্যান্য নিউজ চ্যানেল, বাংলাদেশের নিউজ চ্যানেল তো রয়েছে, তাদের মাধ্যমে জেনে গেছি যে স্কটল্যান্ডকে আইসিসি রিপ্লেস করেছে, বাংলাদেশকে রিপ্লেস করেছে স্কটল্যান্ডকে দিয়ে। এবং তার মানে ইডেনে বাংলাদেশের যে 3টি খেলা ছিল সেই 3টি খেলা, লিগ পর্যায়ে 3টি খেলা স্কটল্যান্ড খেলবে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং ইটালির সাথে। আর আরেকটি ম্যাচ প্রিলিমিনারি রাউন্ডে হবে, গ্রুপ পর্যায়ে হবে মুম্বাইতে, যত দূর খেয়াল পড়ছে 14ই ফেব্রুয়ারি মুম্বাইতে নেপালের বিরুদ্ধে। নাও বাংলাদেশ জানুয়ারির 3 তারিখে মুশফিকুর রহিমকে কেকেআর থেকে বাদ দেওয়ার পরে সাথে সাথেই বলে দিল তারা ভারতে খেলতে যাবে না। আমি এই বিষয়ে আসছি এবং প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আমার অ্যানালিসিস আমি করার চেষ্টা করব। প্রথমে বলছি মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হয়েছিল। মুস্তাফিজকে আইপিএল অকশানে গত বছর ডিসেম্বরের 19 তারিখে কেকেআর 9.2 করোড় ইন্ডিয়ান রুপিস দিয়ে এই আপকামিং আইপিএল 2026 সিজনের জন্য তারা কন্ট্রাক্ট করে। তো এই কন্ট্রাক্টটি হয় হচ্ছে 19শে ডিসেম্বর 2025। আর জানুয়ারি 3 তারিখে এই বছরের, মানে জানুয়ারি 3, 2026-এ কেকেআর থেকে, সে ইন্ডিয়া বোর্ডের প্রেশারই হোক, কেকেআর থেকে মুস্তাফিজকে রিলিজ করা হয় এবং খেলাবে না সেটি বলে দেওয়া হয়। মুস্তাফিজের সাথে যে চুক্তিটি করা হয়েছিল সেটিকে ভাঙা হয় বা চুক্তিটি বাতিল করা হয়। কারণটি কেন জানি, সে সময় ইন্ডিয়ান বোর্ডের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেকেআরকে একটি প্রেশার ছিল। এটি কোনো টপ সিক্রেট না, ছিল। কিন্তু কেন? তার কারণ হচ্ছে এই লাস্ট 1.5 বছরে বাংলাদেশে যে 2024-এর 5ই আগস্ট যে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে, যেটি যার আমলে বাংলাদেশের মাইনরিটিরা আসলেই, বিশেষ করে মাইনরিটি হিন্দুরা আসলেই মানে সিকিউর নয়। তাদের সেফটি সিকিউরিটি নেই বললেই চলে। দেশে কোনো আইনের শাসন তো নেই, প্রশাসন বা পুলিশের কোনো সাপোর্ট নেই। পুলিশের সামনে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে। ইভেন যেটি সব থেকে রিসেন্ট ঘটনা, বাংলাদেশে দুটি ঘটনার পরে যেই আইপিএলে মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য প্রেশার দেওয়া হয়, সেটি হচ্ছে একটি 25 বছরে বাংলাদেশের ময়মনসিংহে ভালুকা নামে একটি জায়গাতে 25 বছরের একটা হিন্দু ছেলে, তাকে আধমরা করে, তাকে গাছে উল্টো ঝুলিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। যেটি সত্যি একটা মধ্যযুগীয় বর্বরতা এবং কোনোদিন কল্পনা করা যায় না যে বাংলাদেশের মতো একটি দেশে এরকম ঘটনা ঘটতে পারে। তো এই ঘটনার পরবর্তীতে ঠিক সেই মানে মুস্তাফিজকে কেকেআরের সাথে চুক্তিবদ্ধ করার পরপরই এইরকম একটি ঘটনা 1 সপ্তাহের মধ্যে ঘটে যাওয়ার ফলে যেটি হয়, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একটি ক্ষোভ শুরু হয়। এবং এই ক্ষোভটি হচ্ছে বয়কট
শাহরুখ খান বয়কট কেকেআর এই নিরিখে চলে। তার কারণ হচ্ছে যে কেন মুস্তাফিজকে না হলো যেখানে মাইনরিটিরা এইভাবে অত্যাচারিত। তারই ফলশ্রুতিতে ইন্ডিয়ান বোর্ড তার কেকেআরকে শাহরুখ খান যেহেতু কেকেআরের ওয়ান অফ দ্য ওনার কে কেকেআরকে বলে এবং ফোর্স কেকেআর মুস্তাফিজকে সাথে এই যে কন্ট্রাক্টটা টার্মিনেট করে দেয় এবং মুস্তাফিজে ভারতে আইপিএল আর খেলা হচ্ছে না। এখন এটি ঘটনা ঘটে জানুয়ারির 3 তারিখে এবং সেই দিনই সাথে সাথে বাংলাদেশ যেটি করা উচিত ছিল বোর্ডের থেকে, হঠাৎ করে বাংলাদেশের এই ইন্টার্ম গভর্নমেন্ট এর মধ্যে ইনভলভ হয়ে যায় এবং প্রথমেই তারা ডিক্লেয়ার করে তার মধ্যে মানে অগ্র ভূমিকায় আসিফ নজরুল বাংলাদেশের যে এই ইন্টারিম গভর্নমেন্টের ওয়ান অফ দ্য অ্যাডভাইজার এবং যে স্পোর্টস অ্যাডভাইজার রয়েছেন তিনি মানে বেসিক্যালি তিনি হচ্ছেন এখন স্পোর্টস মিনিস্টার বলতে পারেন। তিনি ডাইরেক্ট ইনভলভ হয়ে তিনি তখনই তার ফেসবুক পেজে স্ট্যাটাস দেয় যে ভারতে T20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলতে যাবে না। এই হচ্ছে শুরু। দেখুন তারপরে আইসিসি এবং তারা কি বলে যে ভারত যেহেতু একজন মুস্তাফিজের সিকিউরিটি দিতে পারেনি, তাহলে কি করে পুরো দল, দর্শক, জার্নালিস্ট, বাংলাদেশের জার্নালিস্ট যারা যাবে T20 বিশ্বকাপের সময় তাদের সিকিউরিটি দেবে। ওকে, এবং তিনি বিভিন্ন স্টোরি মেক করেন, আমি সেই বিষয়ে আসছি। দেখুন এই ঘটনাটা নিয়ে দুপক্ষে পলিটিসাইজ করা হয়েছে, এখানে কোনো কোনো লুকোচুরির ব্যাপার নেই। পলিটিসাইজ কেন? কারণ আপনারা জানেন বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে। যদিও ইলেকশন হবে বলে আমার মনে হচ্ছে না, এটা জাস্ট অলরেডি সিলেক্টেড সাম ফোকস হুএভার, তাদের হাতে তারা ক্ষমতা দিয়ে যাবে এবং শান্তির দূত ওরফে আমি তো তাকে বলবো সরি শান্তির দূত না, অশান্তির দূত, নোবেল পয়সা দিয়ে কেনা নোবেল জয়ী ইউনুস, হ্যাঁ, তিনি তার প্রশাসন হয়তো বা ছেড়ে দিবেন, কিন্তু তিনি যাদেরকে বসিয়ে যাবেন তারা হচ্ছে জাস্ট আ পাপেট অফ অ্যানাদার ভার্সন অফ দ্য ইউনুস অ্যান্ড দিস ইন্টার্ম গভর্নমেন্ট। অ্যান্ড অবভিয়াসলি বাংলাদেশে যে এক্সট্রিমিস্ট ভিউ ক্রমশ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, সেটি আরও হবে। জামায়াতপন্থীদের দৌরাত্ম্য আরও বেশি হবে। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা এভাবে সেটা স্বাভাবিক ব্যাপার তাই হতে যাচ্ছে এবং বাংলাদেশকে ধ্বংসের মূল তো এই গ্রুপটাই, যারা বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করতে চায়নি একটা বিষয়ের সময় ধরে। এবং যাই হোক, এই বিষয়ে প্রচুর ভিডিও এর আগে করেছি, ভবিষ্যতেও করব। এটি আজকের মেন জিনিস সেটাতেই ফিরে আসছি যে কেন আসিফ নজরুল এবং বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ বোর্ডকে ডিঙিয়ে, বাংলাদেশ বোর্ড যতই বলুক সোকল সাহিত্যসাথী তো বোর্ড বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু আদতেও তারা নয়। এবং এইবার এই যে ঘটনাটা দেখলাম, এই ঘটনাটা পুরোপুরি আমি দোষারোপ করব বাংলাদেশ গভর্নমেন্ট এবং পাকিস্তান, সে পিসিপি প্লাস পাকিস্তান গভর্নমেন্ট। কারণ পাকিস্তান গভর্নমেন্ট এখন বাংলাদেশের গভর্নমেন্টের সাথে খুব সৌহার্দ্য হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুঝতে পারছে না এই যে ক্ষতিটা হলো, এই যে বাংলাদেশ এখন বিশ্বকাপ খেলবে না, বাংলাদেশ ক্রিকেট পুরো ধ্বংস। আবার কবে শুরু করবে? আবার শুরু করতে হলো জিরো থেকে শুরু করতে হবে তাদের। তো এর দায় কে নেবে? আসিফ নজরুল তো দুদিন পরে চলে যাবেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে। আমিনুল ইসলাম বুলবুল, যার তত্ত্বাবধানে বাংলাদেশ প্রথম 2000-এ ইন্ডিয়ার সাথে টেস্ট খেলে, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আমিনুল ইসলাম বুলবুল ছিলেন বাংলাদেশের প্রথম অধিনায়ক
এবং প্রথম টেস্টে আমিনুল ইসলাম বুলবুল তিনি সেঞ্চুরি করেছিলেন ইন্ডিয়ার সাথে প্রথম ইনিংসে। সেই আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এখন বাংলাদেশ বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট। কিন্তু তার যে নেগোসিয়েশন, এবং তিনি আইসিসিতে একাধিক বছর কাজ করে আসছেন, তার আইসিসি সম্বন্ধে, আইসিসির প্রসেস সম্বন্ধে খুব ভালোভাবে জানেন না। দেখুন, বাংলাদেশের প্রথম থেকেই যে স্ট্যান্ডটা তারা প্রথমেই এক্সট্রিমে চলে গেছে। ম্যাক্সিমাম বাংলাদেশিরা প্রচণ্ড পরিমাণ গোয়ার, স্টাবার্ন, অ্যান্ড দে ডোন্ট থিঙ্ক হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন, এটার আউটকামটা কি। দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না। জাতি হিসাবে ক্রিকেট জাতি বাংলাদেশকে সারা বিশ্বে চেনার অনেকটা পজিটিভ ক্যাটালিস্ট হিসাবে ক্রিকেটের অবদান রয়েছে, যদিও বাংলাদেশ সেরকম কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি। হ্যাভিং সেড দ্যাট, মাঝে মাঝে বাংলাদেশ বেশ কিছু ম্যাচে সত্যি লড়াই দেওয়ার মতো, বিশেষ করে T20 অ্যান্ড ওয়ানডেতে। টেস্টে এখনো পর্যন্ত সেই লেভেলে যায়নি, দ্যাট ইজ ট্রু, কিন্তু T20 অ্যান্ড ওয়ানডেতে দে হ্যাভ লট অফ অলরাউন্ডার্স, যারা কিন্তু ওয়ার্ল্ডে একটা পজিশন করেছিল। তো সেই একটা ক্রিকেটকে যেরকম দেশটাকে ধ্বংস করেছে এই লাস্ট 17-18 মাসে এই গভর্নমেন্ট, backed by ISI, Pakistan and some foreign countries deep state, ঠিক সেই জিনিসটা আজকে ক্রিকেটেও তারা করলো। ফার্স্ট অফ অল, বাংলাদেশে এই যে বারবার একটা কথাই বলে যে সিকিউরিটি থ্রেট, আমি জানতে চাই বাংলাদেশের এই গভর্নমেন্ট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার কি কোনো বাংলাদেশ থেকে কোনো সিকিউরিটি গ্রুপকে পাঠিয়েছিল ইন্ডিয়াতে পর্যবেক্ষণ করতে? কিসের বেসিসে তারা, কার আউটপুটে তারা, পাকিস্তানের আউটপুটে, পিসিপির আউটপুটে যে ইন্ডিয়াতে থ্রেট আছে? কি ঘটনা ঘটেছিল যেখানে বাংলাদেশের সাথে এই গভর্নমেন্ট আসার পরে ভারতের সাথে সম্পূর্ণ রকমের দ্বিধাচারিতা করছে, তারপরেও ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোপুরিভাবে এখনো পর্যন্ত বাংলাদেশকে সব রকমের মানবিক সহায়তা দিয়ে আসছে। গত সপ্তাহে তো কয়েকশো কুইন্টাল চাল ভারতীয় গভর্নমেন্ট পাঠিয়েছে, ভারত থেকে গিয়েছে বাংলাদেশে। বয়কট করলে করেন না, সব কিছু করেন, ক্রিকেটে কেন সমস্যা? বিশদভাবে অ্যানালিসিস করার আগে আমি একটু ছোট্টভাবে শুনিয়ে নিতে চাই এই স্বনামধন্য অসভ্য আসিফ নজরুল গত পরশু মিটিংয়ের পরে বাংলাদেশের বিভিন্ন ক্রিকেটারদের সাথে মিটিং তো কিছুই না, তাদের কি হবে আউটকাম সব আগের থেকে ডিটারমিন থাকে। তো কি বললেন সাংবাদিক সম্মেলনে, ওকে একটু শুনে নিন। এক্সপেকটেশনটা কি? এক্সপেকটেশন ভারতের উচিত ছিল তাদের কাছে সরি বলার। শুনে নিন একটু, তারপরে আসছি। এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। আজকে আমি বাংলাদেশের জাতীয় দলের যে ক্রিকেট প্লেয়াররা আছে ওনাদের সাথে আমাদের বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, আমাদের সিনিয়র একজন ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ফাহিম ভাই, আমাদের সচিবকে নিয়ে বসেছিলাম। আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের অনেক বড় একজন ভক্ত। আমি বাংলাদেশ ক্রিকেট এত ভক্ত, তার জন্য ধ্বংসটা করছে ক্রিকেটকে। নাজমুল আছে, সোহান, দেশেরও ভক্ত না, দেশেরও ভক্ত না বলেই তো দেশটাকেও ধ্বংস করবে। আমরা যেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারি, আমরা যেন T20 বিশ্বকাপ খেলতে পারি, কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট। চাইলে এরকম ভাবে নেগোসিয়েশন করা যেত না। বাংলাদেশ কোনো নেগোসিয়েশনই করতে যেতে পারেনি। ক্যান ইউ বিলিভ? ভোটাভুটিতে, আইসিসির ভোটাভুটিতে 16টা ভোটের মধ্যে 14টা ভোটই অপোজিশনে গেছে, 2টো ভোট পেয়েছে, একটা নিজের ভোট আর একটা হচ্ছে স্বজাতি পাকিস্তানের ভোট।
আর পাকিস্তান কিন্তু বাংলাদেশকে ভালোবেসে ভোট দেয়নি, ভাই হিসাবে ভোট দেয়নি। পাকিস্তান ভোট দিয়েছে, এই একটি সুযোগ পেয়েছে মোক্ষম, ভারতকে ছোট করার জন্য, বিসিসিআইকে ছোট করার জন্য, জয়শাকে ছোট করার জন্য। তার জন্যই ভোট দিয়েছে। বাংলাদেশের যত ইউটিউবার আর যত সাপোর্টাররা আছে, অন্ধ সাপোর্টাররা আছে, ধেই ধেই করে উল্লাস করছে যে ঠিক করেছে আমাদের সাথে পাকিস্তান আছে, মোটেও না, মোটেও না। পাকিস্তান তোমাদের ভাই হয়নি। এই সেই পাকিস্তান যারা 30 লক্ষ বাংলাদেশিকে হত্যা করেছিল, এই সেই পাকিস্তান যারা 2 লাখ 3 লাখ নারীকে ধর্ষণ করেছিল, এই সেই পাকিস্তান। এদেরকে এদেরকে ভাই বলো না। এরা জাস্ট গাছে উঠিয়ে ওইটা টুক করে কেড়ে নিল, তারই ফল শুধু বাংলাদেশকে আউট হয়ে গেল। আর এখন নাটক করছে, সেটিও আমি আসছি, যাই হোক একটু কি শুনে নেই, তারপরে আসছি। করে অ্যাচিভ করেছে, কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই, এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে, যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে, সোজা কথা বের করে দিতে বলেছে। তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নেই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, সেই দেশেই খেলা হচ্ছে। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের, যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই, তো কি হয়েছে আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে? এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট, সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি। তোমার ভারত সরকার কোনো গ্রিভেন্স নাই। ভারত সরকার কোনো বাংলাদেশ গভর্নমেন্টকে সেই রকম কোনো কিছু আস্থা ভাজনে আনতে পারেনি, যে সিকিউরিটির ব্যাপার বা সরি চাইতে পারেনি। আহা হা হা। আমার একটা কথা মনে পড়ছে, স্যান্ডোগেঞ্জির বুক পকেট। যে না দেশ যারা ভিক্ষার থালা নিয়ে সারা বিশ্বে ভিক্ষা করে বেড়ায়, যাদের বাইরে থেকে পয়সা না আসলে চলে না। যাও একটু দেশটাকে আগের গভর্নমেন্ট, হাসিনা গভর্নমেন্ট মোটামুটি একটু খাড়া করেছিল, এই 18 মাস 17-18 মাস বা 19 মাসে তো পুরো একেবারে জলাঞ্জলিতে করে দিয়েছে। তারা কি চাইছে? যে তৃতীয় বৃহত্তম ইকোনমি, তৃতীয় বা চতুর্থ বৃহত্তম ইকোনমি, ওয়ার্ল্ডের চতুর্থ বৃহত্তম মিলিটারি, তারা সরি চায়নি। কিসের জন্য? ফর হোয়াট? আমি আইসিসিকে রিকোয়েস্ট করব, আমি টুইট করব, বাংলাদেশকে ব্যান করে দেওয়া উচিত। দে ডোন্ট ডিজার্ভ টু বি ওয়ার্ল্ড ক্রিকেট। কোনো ভদ্র সমাজে থাকার জন্য না। কেন, আমি কোন পয়েন্টে বলছি জানেন? যদি বর্ণ কি বলে, রেসিজমের জন্য যদি সাউথ আফ্রিকা প্রায় 30 বছর
এক ঘরে থাকতে পারে, সাউথ আফ্রিকার ক্রিকেটকে যদি ব্যান করে দেওয়া থাকে, তাহলে বাংলাদেশকে কেন করা হবে না? কেন করা হবে না? বাংলাদেশে মাইনরিটি এভরিডে, মাইনরিটি হিন্দুদেরকে এভরিডে পুড়িয়ে মারা হচ্ছে, নয় মারা হচ্ছে, সামহাউ থ্রেট দেওয়া হচ্ছে। এটা কি ওই আফ্রিকার ক্ষেত্রে যেটা রেসিজম হয়েছিল, কালার রেসিজম, এটা রিলিজিয়াস রেসিজম। কেন করা হবে না? আইসিসির করা উচিত। সেই সাথে আইসিসির আরও একটা জিনিস দেখা উচিত, সেটি হচ্ছে বাংলাদেশের বিসিবি যে এখন আমিনুল ইসলাম বুলবুল, ওকে, এর যে বোর্ড, এই বোর্ড দে আর নট ইলেক্টেড। এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে এটি হওয়া, যেই কারণে কেনিয়াকে একঘরে করে দেওয়া হলো, বা জিম্বাবুয়েকে করে দেওয়া হয়েছিল। কারণটা কি? না পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে বোর্ড হস্তক্ষেপ। বাংলাদেশকে কেন করা হবে না? আমি তো মনে করি বাংলাদেশকে এইটি মোক্ষম সুযোগ জয়শায়ার বা আইসিসির, আমি জয়শায়ারকে এই কারণেই ফ্রন্ট লাইনে আনছি না, কারণ জয়শায়ার যেহেতু অমিত শাহর ছেলে, সেহেতু একটা হবে, কিন্তু যেই কারণে কেনিয়া হতে পারে সেই কারণে কেন বাংলাদেশ না? যেই কারণে সাউথ আফ্রিকা ব্যান্ড হতে পারে 30 বছর, কেন 30 বছর সাউথ আফ্রিকান ক্রিকেট যদি ওয়ার্ল্ড ক্রিকেট থেকে ব্যান্ড হতে পারে, তাহলে কেন বাংলাদেশ না? একই অত্যাচার বা আরো খারাপ অত্যাচার হচ্ছে। প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি বাংলাদেশে হিন্দু নির্যাতন। দিস ইজ দ্য রাইট টাইম। শুধু তাদেরকে আইসিসি টুর্নামেন্ট থেকে বের করা না। আমি জানি এতে অনেক বাংলাদেশের ক্রিকেটাররা আছে বা ক্রিকেটের সাথে যুক্ত যারা রয়েছে, তারা সাফারার হবে, কিন্তু সরি, এটার জন্য তারা দায়ী না। দে শুড আস্ক দেয়ার গভর্নমেন্ট। আমি বুঝতে পারলাম না, একমাত্র তামিম ইকবাল ছাড়া কেউ এই 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 নোংরামিগুলোর এগেনস্টে বলতে পারলো না। আর জার্নালিস্ট হিসাবে, ইউটিউবার হিসাবে আমি নোমানকে দেখেছি, যে প্রথম দিন থেকে একই কথা বলে এসছে যে আমরা T20 ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, আমাদের খেলতে যেতে হবে, তার জন্য যেভাবে নেগোসিয়েশন করতে হবে। যারা বাংলাদেশের ক্ষমতায় আছে, দে ডোন্ট নো হাউ টু নেগোশিয়েট। ছাগলের মতো চেঁচালে হয় না, উন্মাদের মতো কথা। আমি জানি না, আসিফ নজরুল, তিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তিনি ডক্টরেট, ডক্টর ইউনুস নোবেল পিস পাওয়া, কি তাদের বিদ্যা? দে ডোন্ট নো হাউ টু নেগোসিয়েট। নেগোসিয়েশনে টাইম বাই আউট করতে হয়, টাইম বাই করতে হয়। নেগোসিয়েশনে কিছু শর্ত রেখে অপোজিশনের কিছু শর্ত শুনতে হয়, কিভাবে তার মধ্যে থেকে বেস্টটা নিজের জন্য ব্যয় করে। দ্যাট ইজ কল্ড দ্য ডিপ্লোমেসি, দ্যাট ইজ কল্ড ইন ক্রিকেট ডিপ্লোমেসি। এই মানে যেরকম বাংলাদেশের ছাগল সাপোর্টার, ঠিক তেমনি বাংলাদেশের, মানে আমি জানি না, 18-20 কোটি মানুষের 95% পাঁঠা আর ছাগলের মতো কোনো রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ নেই। সো মাচ স্টাবার্ন, they don't know how to negotiate. They don't know what is good for them. চলে গেল পাকিস্তান যে পেছন থেকে হাওয়া দিচ্ছে, তার জিনিসটাও বুঝতে পারলো না। আমার কোয়েশ্চেন, এই যে আজকে বড় বড় পাকিস্তানের যে পিসিবির চেয়ারম্যান বা পাকিস্তানের যে কি বলে হোম মিনিস্টার, ওকে, মহসিন নাকবি, চোর, আমি বলবো চোর মহসিন নাকবি, এই কিছুদিন আগেই তো এশিয়া কাপটা নিয়ে পালিয়েছিল না, নাম্বার 1 চোর। অ্যাকচুয়ালি পাকিস্তান তো বেসিক্যালি একটা চোরের জাত। এদিকে তো কোনো মানে দুমত নেই। হ্যাঁ, কিছু পাকিস্তানি আছে, থাকতে পারে, ভালো, হাতে গোনা, ঠিক আছে। মেজরিটি পাকিস্তানি, এখন সেই সাথে মেজরিটি বাংলাদেশি চোরের জাত। সরি টু সে, বাট দ্যাট ইজ রিয়েলিটি। চোরের জাত, চোরের জাত।
এই যে মানে দুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে এখন বেরোয় আসছে 75টা কান্ট্রির ইমিগ্রেশন ভিসা ব্যান করে দিয়েছে। আমি এই বিষয়ে আসবো, একটি ভিডিও করব ডিটেল আকারে। কেন? কারণ তার মধ্যে বাংলাদেশও আছে, পাকিস্তানও আছে। কেন আছে? এই কোয়েশ্চেনের উত্তর নিয়ে আরেকটি আলাদা ভিডিওতে আসবো। এখন এই বাকি পর্বটুকু শেষ করছি। একটু শুনে নেই এই অসভ্য নোংরা জাতির নোংরা স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, চোর মহসিন নাকভি কি বলে। হ্যাঁ, কত বাংলাদেশের প্রতি দরদ, একটু শুনে নেই। অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রতি দরদ না, সুযোগ। চোর পাকিস্তানের একটা সুযোগ এসছে ইন্ডিয়াকে কি করে খাটো করা যায়, বিসিসিকে কি করে খাটো করা যায়। শুনে নেই কি বললো। देखें, बात यह है कि बांग्लादेश जो है वो वही मेंबर है जो पाकिस्तान है, और हमारा स्टांस यही है कि अगर पाकिस्तान के साथ और इंडिया के साथ आपने उन्हें ये फेवर किए तो बांग्लादेश के साथ भी यही करें। और उसकी मेन वजह यह है कि एक मुल्क किसी को डिक्टेट नहीं कर सकता, और अगर ये डिक्टेशन की कोशिश होगी तो डेफिनेटली पाकिस्तान का अपना मौकफ है और वो फिर उसी मौकफ पे रहेगा। पहले फैसला आ जाए, उसके बाद प्लान ABCD काफी है हमारे पास। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছিল যে বাংলাদেশ আউট হয়ে গেলে আপনারা কি বয়কট করবেন, আর তার জন্য কি কোনো প্ল্যান A প্ল্যান B আছে। তো বললো আগে আসুক, অলরেডি এসে গেছে। এসে যাওয়ার পরেই বাংলাদেশকে ICC আউট করে সেই জায়গায় স্কটল্যান্ডকে আনার পরে এই চোর মহসিন নাকভি প্রেস কনফারেন্স করলো। কেন বাবা, তোমার প্রেস কনফারেন্সের কি দরকার ছিল? তোমাকে নিয়ে কিছু হয়েছে? আজকে বাংলাদেশের প্রতি খুব দরদ চলে আসছে। আচ্ছা, তো তোমরা বয়কট করো না, করো। কে বারণ করেছে? কেউ তো করেনি। আচ্ছা, মহসিন যে চোর, তো একটা যে বড় মিথ্যা কথা বললো, এই যে পাকিস্তান ইন্ডিয়াকে যদি হাইব্রিড মডেলে খেলতে দেয় বাংলাদেশকে, না কেন? গত নভেম্বর মাসের শুরুতে ICC প্রত্যেকটা পার্টিসিপেন্ট দেশের কাছে যে সূচিটা হয়েছিল সেই সূচিটা শেয়ার করে, এবং তারপরে সবাই কনফার্ম করার পরে হয়েছে। ফার্স্ট অফ অল, পাকিস্তানকে যেই জিনিসটা দেওয়া হয়েছে সেটা কারণ হচ্ছে পাকিস্তান যেহেতু ইন্ডিয়া খেলতে যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তখন একটা তাদের মধ্যে ডিল হয়। তারা তখন বলেছিল তাহলে আমরাও 2026 এরিয়াতে আসবো না, এবং সেই কারণে একটা ইন্ডিয়ান বোর্ড এগ্রি করেছিল যে ঠিক আছে নিউট্রাল ভ্যালুতে গিয়ে যে সেই সময় পাকিস্তানে ইন্ডিয়া যায়নি। সো পাকিস্তানকে দুবাইতে এসে ইন্ডিয়ার সাথে খেলতে হয়েছে। এখন তারপরে এশিয়া কাপ ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল, তা সত্ত্বেও এশিয়া কাপ দুবাইতে করে দিল। ঠিক আছে, কি হলো? সেখানেও তিনবার হারলো। এবার শ্রীলঙ্কায় ইন্ডিয়া গিয়ে খেলবে, ঠিক আছে, কারণ আর চাইও না। ওইরকম একটা ভিখারির জাতকে ইন্ডিয়াতে এনে খাওয়া দাওয়া করানোর দরকার নেই, ভালো ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই, ভালো আতিথেয়তাদের দরকার নেই, কারণ ওইগুলো তো আবার ওই দেশে গিয়ে আবার ওই টেরোরিস্টই পাঠাবে ইন্ডিয়াতে। কোনো দরকার নেই। হ্যাঁ, ICCর সাথে একটা অব্লিগেশন আছে বলে BCCI এই যে টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টগুলোতে ICC টুর্নামেন্টে খেলতে বাধ্য, দ্যাট ইজ দ্য অব্লিগেশন। কিন্তু ভারতবর্ষ 2012 পর থেকে পাকিস্তানের সাথে কোনো বায়োল্যাটারাল সিরিজ খেলছে না এবং খেলবেও না। দ্যাট ইজ টোটালি ডিটারমাইন্ড। সো বাংলাদেশ কেন এই জিনিসটা করতে গেল আমার মাথায় আসছে না। একটা ভিখারির জাত, হ্যাঁ, পাকিস্তানের সাথে থেকে নিজেরা তো ভিখারি হচ্ছে বা হয়ে গেল, সেই সাথে বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেটটাকে
তছনছ করে দিয়ে গেল এই ইউনুস আসিফ নজরুলের ইন্টারিম গভর্নমেন্ট। আর এটি আজকে যদি সত্যি কথা বলতে, আজকে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না থাকতো বাংলাদেশে, বাংলাদেশ কিন্তু ঠিকই যেত। আসিফ নজরুল, ইউনুস তাদের ইলেকশনের জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেটটাকে বলি দিল, বলির পাঠায় দাঁড় করালো। লিটন মুস্তাফিজদের একটা ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্নটাকে চূর্ণ করে দিল। ভবিষ্যতে আদৌ তারা ওয়ার্ল্ড কাপ ডাইরেক্ট খেলতে পারবে কিনা বা কোয়ালিফাইং রাউন্ডেও যেতে পারবে কিনা আমার কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। ডাইরেক্ট তো তারা যেতেই পারবে না, কারণ এই যে T20 ওয়ার্ল্ড কাপে গেল না, এর কনসিকুয়েন্স বাংলাদেশ ক্রিকেট টিমকে নিতে হবে। কারণ আইসিসির একটা বিশাল ফিনান্সিয়াল একটা হার্ডশিপ বাংলাদেশ ক্রিকেটকে পাবে। তারা ফাইন করবে তাদের যে 4.73 বা 75 যে ইয়ারলি যে রেভিনিউ আইসিসি থেকে শেয়ার হয়, সেটি থেকে তারা বঞ্চিত হবে। এবং আমার তো মনে হচ্ছে, এবং আমার মতে শুধু মনে হয় না, আমি পার্সোনালি চাইছিও আইসিসির উচিত যেভাবে বাংলাদেশ ক্রিকেটে গভর্নমেন্টের ইন্টারফারেন্সের কারণে এই ঘটনাগুলো হচ্ছে, আইসিসি শুড পেনালাইজ দেম। তাদেরকে ব্যান করা উচিত, স্বল্প সময়ের জন্য হলেও ব্যান করা উচিত, শিক্ষা দেওয়া উচিত, যাতে পাকিস্তানের মতো অসভ্য নোংরা জাতি ক্রিকেট বোর্ডের ফক্করে পড়ে কোনো দেশ ধৃষ্টতা না দেখাতে পারে। ইন্ডিয়ার সিকিউরিটি থ্রেট বা কিছু নিয়ে করার আগে বাংলাদেশ গভর্নমেন্টের উচিত ছিল, আইসিসি তো তারা তাদের সিকিউরিটি প্যানেল দিয়ে করেই, কিন্তু বাংলাদেশের উচিত ছিল তারা একটা সিকিউরিটি প্যানেল সেন্ড করা টু চেক। সেটি তারা করেনি। ওই যে বললাম না, গাধা। আমি এই ঘটনার কারণে বাংলাদেশের নিউজ বিভিন্ন ইউটিউবারদের শুনছিলাম, 99% ইউটিউবার গুলো অল অফ আ সাডেন এই ইন্টারিম গভর্নমেন্টের দালাল হয়ে গেছে। এই নোমান বা এরকম হাতে গোনা 2-1 জন ছাড়া বাকি সবাই গভর্নমেন্টের বলাই তোতাইয়ে করেছে। আমরা আমাদের সম্মান জলাঞ্জলি। হোয়াট সম্মান? তোমার দেশে 2026-এর শুরুর নাগাদ বা 2025-এর শেষ লগ্নে দুটো ইনসিডেন্ট, যেখানে আদমরা করে পিটিয়ে মব জাস্টিসের নামে, আমি তো মব ইনজাস্টিস দেখছি না, মব ভায়োলেন্স করে আদমরা করে উল্টো গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মারা, সেই জাতি কোনো মতেই আমরা জাতীয় ইয়েকে জলাঞ্জলি করে দিয়ে আমরা যাব না, হ্যান না তেন না, যেও না, তা চালটিও খেও না, ভারত থেকে যে খাবার দাবার আছে সেটি নিও না, ভারতে অসুস্থ হলে ট্রিটমেন্ট করতে যেও না, ভারত থেকে চালটা, চিনিটা, তেলটা, নুনটা, কাপড়টা, বিয়ের অনুষ্ঠানের আগে যারা একটু ক্ষমতাশালী তারা কলকাতায় গিয়ে নিউ মার্কেট থেকে বাজার করে এলো না, বয়কট করো। যখন দরকার হবে তখন ভারত, আর যখন মনে হলো একটু পয়েন্ট পেয়েছি, তখন হয়ে গেল ন্যাশনাল প্রাইড। আরে শালা দুমুখো সাপেরও একটা স্ট্যান্ডার্ড আছে। এই এখন এই ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ গভর্নমেন্ট আর বাংলাদেশিদের কোনো স্ট্যান্ডার্ড নেই। ভিখারির জাত ভিখারিই থাকবে।
সেটা বাংলাদেশেই যেরকম ভিখারিপনা করে, ভিক্ষে না পেলে, ইন্ডিয়ার পাঠানো জিনিসপত্র না পেলে যেরকম থাকতে পারে না, এই সমস্ত দেশে পাশ্চাত্যে এসে, হ্যাঁ, গভর্নমেন্টের কাছ থেকে এই ভিক্ষা না নিলে চলতে পারে না। দুটো হাত দিয়েছে, আমিও মাইনরিটি হিসাবে জন্মগ্রহণ করেছিলাম, এই হাত দিয়েছে, হাত দিয়ে পাশ্চাত্যে এসে করে খাচ্ছি, হাত পেতে খাচ্ছি না। হাত দুটো দিয়েছে করে খাওয়ার জন্য, হাত পেতে খাওয়ার জন্য না। বাংলাদেশিদেরকে বলে দিলাম, আর বলবো কাদের, সব তো রাজাকারগুলো এখন বাংলাদেশি হয়ে গেছে, বাংলাদেশে ম্যাক্সিমামই রাজাকার, এখন সব রাজাকারগুলো বাংলাদেশি ইয়ে করছে। বলতে গেলে কষ্ট লাগে, কি বলবো। এই 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 দেশ যারা পাকিস্তানের বৈষম্যের কারণে পাকিস্তানের থেকে বেরিয়ে এসেছিল, পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল 9.5 মাস, 30 লক্ষ শহীদের রক্তে যে দেশের স্বাধীনতা পেয়েছে, যারা সেই স্বাধীনতা দেওয়ার জন্য তাদের 4,668 জন সোলজার বলিদান দিয়েছিল, সেই ইন্ডিয়াকে দূরে ঠেলে দিয়ে সেই রাজাকারগুলোর কারণে যারা অত্যাচার করেছে সেই পাকিস্তানের দোসর হয়েছে, তারা প্রাইডের কথা বলছে? কোয়েশ্চেনটা আপনাদের কাছেই রাখলাম। আজ এই পর্যন্তই দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর যারা বাংলাদেশের ক্রিকেটার রয়েছেন তাদের জন্য আমার সহানুভূতি রইল, সেই সাথে সহানুভূতি রইল যারা বাংলাদেশপন্থী মানুষ তাদের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে। কারণ আমার বিশ্বাস বাংলাদেশে এখনও এক শ্রেণী আছে ভালো লোক, কিন্তু তাদের সংখ্যা ক্রমশ কমে আসছে। এবং যারা আছেন আশ্চর্যভাবে তাদের ম্যাক্সিমামকে আমি দেখছি হয়তোবা বয়সের কারণে, বয়সের ভারাক্রান্তে, বা সাম আদার কারণ হতেই পারে, ক্রমশ যেন তারা মিয়মান হয়ে যাচ্ছে, ক্রমশ যেন তারা এই অল ডিস্টেবিলাইজেশন যে ঘটনাগুলো ঘুরে যাচ্ছে সেগুলোকে নিঃশব্দে সমর্থন না করলেও আপোষ করে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। আর সঙ্গে থাকুন, আমার চ্যানেলকে লাইক শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটি। আর যদি নতুন হন বা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন, তাহলে আমাকে উদ্বুদ্ধ করবে আরও ভিডিও করার জন্য। আমি অত্যন্ত ব্যস্ত থাকি অন্যান্য কাজে, তো রেগুলার তো ভিডিও করতে পারি না, তারপরও সময় বের করে করব, যদি একটু আপনাদের কাছ থেকে উৎসাহ পাই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।